পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষার মাত্র এক সপ্তাহ। আজ বসছে 40তম স্প্যান। দেখা মিলবে সেতুর 6 কিলোমিটার। আর একটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরার। করোনা ভ্যাকসিন হতে হবে সবার, জাতিসংঘের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহজলভ্যতা নিশ্চিতে 3 দফা প্রস্তাব। এবং অবৈধ মুঠোফোন শনাক্ত প্রকল্পে বিতর্কিত প্রতিষ্ঠান রেডিসন ডিজিটালকে যুক্ত করায় তথ্যের সুরক্ষা নিয়ে শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ। বসে গেছে স্বপ্নের পদ্মা সেতুর 40তম স্প্যান। মাঝ নদীতে 11-12 নম্বর পিলারে স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো পুরো 6 কিলোমিটার পদ্মা সেতু। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। সবুজ, এখন থেকে ঠিক 10 মিনিট আগে অর্থাৎ 10টা 58 পদ্মা সেতুতে যোগ হলো 40তম স্প্যান। 41টি স্প্যানে পদ্মা সেতু, সেখানে 40তম স্প্যান যোগ হওয়া মানে বুঝতে পারছেন আর মাত্র একটি স্প্যান বাকি। এবং সর্বনিম্ন সময়ে কিন্তু আজকে স্প্যানটি বসানো সম্ভব হলো, অর্থাৎ সকাল 9:30টায় শুরু করে 11টা নাগাদ, অর্থাৎ মাত্র 1.5 ঘন্টায় এই স্প্যানটি বসে দেওয়া সম্ভব হয়েছে। যেহেতু এর আগে 39টি স্প্যান বসানোর অভিজ্ঞতা ছিল, কি কি জটিলতা হতে পারে, কি ধরনের সমস্যা আসে, সবগুলোই কিন্তু জানা আছে এখানকার প্রকৌশলীদের, কারণ তারা এতদিনে অভিজ্ঞ হয়ে উঠেছেন। এবং এই সমস্যাগুলো খুব অল্প সময়ে কীভাবে সমাধান করতে হয়, কোন পয়েন্টে সমাধান করতে হয়, সে বিষয়গুলো তাদের জানা। তাই খুব বেশি সময় নেননি আজ এখানকার প্রকৌশলীরা। সকাল 9:30টায় শুরু করে 11টা বাজে শেষ করে দিলেন। তবে প্রস্তুতিটা আগের দিন নেওয়া ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আজকে সকালে প্রস্তুতি নিতে হতো, সব কিছু আজকে সকালেই করতে হতো, তাহলে হয়তো দুপুর নাগাদ এটি বসার খবর দিতে পারতাম। কিন্তু যেহেতু আগের দিনেই এই স্প্যানটি নিয়ে আসা হয়েছে, ট্রেনটি নোঙর করার বিষয় থাকে, সেখানে 1-1.5 ঘন্টা সময় লাগে, সেটিও আগের দিন করে ফেলা হয়েছে। তাই খুব বেশি জটিলতা আজকে আর হয়নি। একেবারে কাজটি পুরো শেষ করার পর আজকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল, অর্থাৎ ট্রেনটিকে এগিয়ে এনে পিলারের সমান উচ্চতায় তুলে স্প্যানটি সেটিকে আবার নামিয়ে বসে দেয়া, সেটি করতে 1.5 ঘন্টা সময় লাগলো। আর এই কাজটি পরিদর্শনে আজকে এখানে এসেছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, এসেছিলেন প্রধান পরামর্শক শামীমুজ্জামান বসুনিয়া। তারা খুব কাছ থেকে এই কাজটি দেখলেন, কারণ এরপর তো খুব বেশি সময় কিংবা সুযোগ আর পাওয়া যাবে না, মাত্র একটি স্প্যান থাকবে। তাই শেষবারের মতো হয়তো তারা দেখে নিলেন কিভাবে পদ্মা সেতুতে স্প্যানগুলো যোগ করা হয়, কারণ বাংলাদেশের ইতিহাসে হয়তো এত বড় কাজ পরবর্তীতে আর আসার খুব একটা সম্ভাবনা নেই। এত বড় নদী কিংবা এত বড় সেতু নির্মাণ হবে না, তাই এই ধরনের কাজগুলো আসলে খুবই দুর্লভ। তাই সেই সুযোগটা তারা, যারা পদ্মা সেতু খুব কাছ থেকে তৈরি করছেন, খুব কাছ থেকে পদ্মা সেতুর বিষয়গুলো দেখছেন, তারা নিজেদেরকেও বঞ্চিত করতে চাননি। যাই হোক সবুজ, এখন এই 40তম স্প্যানটি বসে যাওয়ার মাধ্যমে 6 কিলোমিটার পদ্মা সেতু কিন্তু দৃশ্যমান হয়ে গেল। আর বাকি আছে মাত্র 150 মিটার, অর্থাৎ একটি স্প্যানের দূরত্ব এখন দাঁড়িয়ে পদ্মা সেতু, সেটিও আগামী সপ্তাহে হয়ে যাওয়ার কথা রয়েছে। সেটি হয়ে গেলে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় মেগা প্রকল্প, সেই কাজগুলো একেবারেই, অর্থাৎ জটিল যে কাজগুলো আছে, নদীর সঙ্গে সম্পৃক্ত যে কাজগুলো, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর আসলে উপরে কাজ থাকবে, অর্থাৎ রোড রেল স্ল্যাবের কাজ থাকবে, সেগুলো নদীর সঙ্গে সম্পৃক্ত নয়। তাই প্রাকৃতিক কোনো সমস্যা হয়তো হবে না, কারিগরি বিষয়গুলো উঠে আর 1 বছর পরে হয়তো পুরো পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। সবুজ, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর 40তম স্প্যান বসানোর খবর জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। করোনা থেকে জীবন বাঁচাতে সবার জন্য ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদে কোভিড-19 বিষয়ক বিশেষ অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় মহামারী মোকাবিলায় 3 দফা দাবি উত্থাপন করেন শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the world. We need to ensure universal, equitable, timely, and affordable access to quality vaccines. Secondly, the world must treat the COVID-19 vaccine as a global public good. Thirdly, the challenges faced by the developing countries in the context of COVID-19, including financial assistance, should be specifically recognized. অবৈধ মুঠোফোন শনাক্ত ও বন্ধে নেয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার প্রকল্প বাস্তবায়নে বিতর্কিত প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড।
বিতর্কিত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে জালিয়াতি করে প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্পর্শকাতর প্রকল্পে বিতর্কিত প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। যদিও কোনো অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে চলতি বছরের 25 নভেম্বর অবৈধ মুঠোফোন শনাক্ত ও বন্ধে সিনেসিস আইটি লিমিটেডের সাথে চুক্তি করে বিটিআরসি। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কারিগরি সেবা দিতে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস ও কম্পিউটার ওয়ার্ল্ড নামের আরও দুটি প্রতিষ্ঠানকে যুক্ত করেছে সিনেসিস আইটি। 3টা কোম্পানির মিলে একটা টিম গঠন করে কাজ করে তার সফটওয়্যারটা অলরেডি আমরা অনেক দূর ডেভেলপ করেছি এবং বাকি কাজটা সম্পন্ন করবে, এবং হার্ডওয়্যার পার্টটা সেহেতু ইন্টারন্যাশনাল পার্ট, সেখান থেকে সেগুলো আমরা এলসি করে এনে জাস্ট আমরা এখানে ইনস্টল করব। 30 কোটি টাকার এই প্রকল্পে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিসকে সম্পৃক্ত করায় প্রশ্ন উঠেছে। 2018 সালে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পায় সময় সংবাদ। প্রকল্পের শর্ত ভঙ্গ করে একই প্রশিক্ষণার্থী ভিন্ন ভিন্ন ব্যাচে দেখানো হয়, এমনকি প্রশিক্ষণার্থীদের আয়ের প্রকৃত তথ্য গোপন করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে। ফলে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বিতর্কিত এই প্রতিষ্ঠান কতটা সক্ষম হবে তা নিয়ে সংশয়ে প্রযুক্তিবিদরা। এখানে অনেক ডাটা বিষয় আছে, যে ডাটাগুলো আসলে চুরি হয়ে গেলে কিংবা ডাটাগুলো ফাঁস হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এত বড় একটা সেন্সিটিভ প্রজেক্টে কতটা সৎভাবে কাজ করবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে গেছে। যদিও বিটিআরসি বলছে অনিয়ম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারকে মাল দরিয়া আমরা ঢালি, আমরা কিন্তু দরিয়া ঢালি না। যে কোনোভাবেই বিটিআরসি কাজের মান, কাজের সময় এবং কাজের রেট কোনো কম্প্রোমাইজ করবে না। বাংলাদেশ আর বিটিআরসি একরকম না। অবৈধ পথে দেশে মুঠোফোন আসায় বছরে প্রায় 4000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সোয়ারীঘাট মাছ আড়তে সকাল থেকেই বেচাকেনা শুরু হয় দেশীয় সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। আড়তে সামুদ্রিক মাছ এবং দেশি মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। সরবরাহ কম হয় দাম বেড়েছে বলে মনে করেন ক্রেতা বিক্রেতার। ক্রেতা কম থাকায় বেচা বিক্রি অনেকটাই কমেছে বলে জানান আড়তদাররা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভেদ করে তখনও সূর্যের দেখা মেলেনি বুড়িগঙ্গার সোয়ারীঘাটে, কিন্তু কর্মচঞ্চলতা শুরু হয়ে গেছে মাছের আড়তে। ছোট নৌকা আর ট্রলারে করে বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে ঘাটে ভিড়ছেন মাঝি মাল্লা ও ব্যবসায়ীরা। এটা তো পোয়া মাছ, এই জন্য দিনে ধরতে হয়, রাত্রে এটি বাজে না, কম বাজারই হয়তো ঘুরাঘাড়াই। নৌকা থেকে এক একটি মাছের ঝাঁকা নামিয়ে মাথায় বা কাঁধে করে আড়তে নিয়ে যান কুলিরা। যদিও তখনও বাজার জমজমাট হয়নি ক্রেতা বিক্রেতার পদচারণায়, কিন্তু আড়তের বাইরে রাস্তার পাশে মাছ সংরক্ষণে বরফ ভাঙ্গায় ব্যস্ত শ্রমিকরা। জানান শীতে কমেছে বিক্রির পরিমাণ। এখন ঠান্ডা তো কাজ কাম কমছে, একবার বরফ বেশি লাগে না মাছে, বরফ ছাড়াই যেতে পারে গা, এই বরফ কম বিক্রি হয়। এই আগে যেমন 3-4 টাকা বিক্রি হইতো, 5 টাকা বিক্রি হইতো, এখন যেমন 2000 টাকা 1500 টাকা এইভাবে বিক্রি হয়। মূলত সকাল 8টার পর থেকে জমে ওঠে রাজধানীর এই সোয়ারীঘাট মাছের আড়ত। আমদানি কমে যাওয়ায় দেশি মাছের কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। বর্তমানে নদীর প্রতি কেজি মিশালি মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350, শিং 250, কই 130, বড় রুই 320, পাঙ্গাস 110 টাকা। এখন একটু দাম আর কি চড়া, আগে দাম আসলে মনে করেন একটু কম। মাছ আমদানি বেশি একটা ভালো না, অনেকটাই খারাপ, অনেকটাই কম। নাস্তাতে দিন যাইবো, মাছ কমবো আর দামও মোটামুটি বাড়বো। 1 কেজি সাইজ যেটা 700-750 টাকা কেজি আছে। এদিকে বিভিন্ন কারণে দীর্ঘদিনের পুরনো আড়তের আগের জৌলুস অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। গাবতলি আরো তো অনেক মার খেয়ে গেছে, মাছ বিক্রি হচ্ছে না এবং ঘাটও তেমন একটা মাছ বেচা কিনা হচ্ছে না। করোনায় লকডাউনের পর রাজধানীর বাজারগুলোতে বেচাকেনা স্বাভাবিক হয়ে উঠলেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা উপেক্ষা করেই চলছে বেচাকেনা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নগর পাইকারি আড়তে ব্যাপক দর কমে গেছে। শীতের সবজির সরবরাহের তুলনায় পাইকার না থাকায় দাম কম বলছে ব্যাপারীরা। 25 থেকে 30 টাকা পর্যন্ত সবজির দর কমে যাওয়ায় উৎপাদন খরচই উঠছে না বলে অভিযোগ চাষিদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ক্ষেত থেকে তোলা সবজি বিক্রির জন্য ভোরে নিয়ে আসেন চাষিরা। দিনের আলো বাড়ার সাথে ক্রেতা বিক্রেতার হাক ডেকে জমে ওঠে নওগাঁর কীর্তিপুর হাটে সবজির পাইকারি বেচা কিনা। সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দর কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত কমে কিনছেন ব্যাপারীরা। হাটে প্রান্তিক চাষিরা সবজি নিয়ে এসে মলিন মুখে ফিরতে হচ্ছে তাদের। চাষিদের অভিযোগ, বাজারে সিন্ডিকেট করে দাম কমিয়ে দেওয়ায় ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ফুলকপির বাজার অত্যন্ত খারাপ,
আমাদের এতে উৎপাদন খরচই ওঠা কঠিন হয়ে গেছে। আমরা আগে ভালো মূল্য পাইতাম আগে, কিন্তু বাইরের লোক আমাদের এখানে এই হাটে ওঠে না। আমরা এক দামে বেচবো, ওরা আর এক দামে নিবে, কম দামে নিবে। গ্রামের হাটে সবজির দাম কমলেও শহরের বাজারে কমেনি। ব্যাপারীরা বলছেন দূরের পাইকার না আসায় কমেছে সবজির দর। বেগুন লিয়াজি 13 কেজি 800 টাকা দাম বলতেছে। অন্য সবজির দাম খুব কম, মোরা 15 থেকে 20 টাকা মন। এই কপি আগে 50 টাকা বেচা আছে। সাদা সিম কিনলাম হচ্ছে 18 টাকা থেকে 20 টাকা কেজি। সব জিনিসের দাম বাড়ছে, ওষুধের, সারের, ফসফেট সব দাম বেশি। কৃষকের খুব ক্ষতি, আমাদের একেবারে খুব কষ্টের মধ্যে। সবজি সরবরাহ বাড়ায় হাটের জায়গার অভাবে কেনা বেচায় দুর্ভোগ পড়তে হচ্ছে বলে জানান হাট সমিতির নেতা। হাটের শেড হতো তাহলে আর সুবিধা হতো, ব্যাপারীদের সুবিধা হতো, কৃষকের সুবিধা। প্রতি হাটে 30 থেকে 35 লাখ টাকা সবজি কেনা বেচা হয়। সপ্তাহে শুক্র ও মঙ্গলবার বসে এ হাট। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনার সংক্রমণ রোধে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সহ সরকারের নেওয়া কৌশল সফল হয়েছে, তাই একইভাবে দ্বিতীয় ধাপ মোকাবিলার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তবে টেকসই উত্তরণে এসএমই উদ্যোক্তা ও কৃষিতে আরও গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত করোনা থেকে উত্তরণ নিয়ে ধারাবাহিক আলোচনা সভার দ্বিতীয় পর্বে একথা বলেন তারা। 8% বেশি জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বেশ ভালোই চলছিল দেশ। তবে সব হিসাব পাল্টে দেয়া করোনা মহামারীতে গেল মার্চ থেকে বিপর্যস্ত হয়ে পড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। স্থবির হয়ে পড়তে থাকা বাজার ব্যবস্থায় পুঁজি হারাতে থাকেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাদের সুরক্ষায় 20,000 কোটি টাকা সহ 21টি ক্যাটাগরিতে ঘোষণা করা হয় মোট 1,21,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। কিন্তু 6 মাসের বেশি সময়ে সেই অর্থের অর্ধেকও ছাড় না হওয়ায় এখনো নাজুক অবস্থা কাটিয়ে উঠতে পারেনি ক্ষতিগ্রস্তরা। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, চলতি মাসেই শতভাগ অর্থ সরবরাহে কাজ চলছে। এত স্লো যাচ্ছে সেগুলো আমরা তলিয়ে দেখেছি। সেখানে আমরা ক্রেডিট গ্যারান্টি স্কিম ইন্ট্রোডিউস করেছি। পুরোপুরি বিতরণকৃত না হলেও আমরা আশা করছি যে প্রায় 90%-এর উপর চলে যাবে এই ডিসেম্বরে। গত 8 মাসের অভিজ্ঞতায় গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে টেকসই উত্তরণে পথ তৈরির পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। করোনা তাণ্ডব শহরের তুলনায় গ্রামে কম, তাই গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে পরিকল্পনা করলে ভালো ফল পাওয়া যাবে। এটা ভালো যে এই মহামারীতে আমরা খাদ্য সংকটে পড়িনি। আর্থিক কর্মকাণ্ডে গতি আনতে অবশ্যই পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সহ কৃষি অর্থনীতিকে সামনে রাখতে হবে। আমরা ঘুরে দাঁড়িয়েছি, এবার গতি আনতে হবে। অবশ্যই গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দিতে হবে, তবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও জোটভিত্তিক অর্থনীতির সুবিধা নিতে হবে। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় করোনার প্রথম ধাক্কা মোকাবিলায় সরকারের কৌশল সফল হয়েছে, তাই সবাইকে সাথে নিয়েই কাজ করতে চায় সরকার। আগে এটাকে রুখো, তারপরে সক্ষমতা অর্জন করে আক্রমণ করো, মোটা থেকে এই ছিল পলিসি। এতে আমি ভালো ফল পেয়েছি। কোনো বড় বিকল্প এই মুহূর্তে নেই যে ওটা করলে আরো ভালো ফল পাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে দ্বিপাক্ষিক বাণিজ্য কৌশল সাজানোরও তাগিদ দেন সভার আলোচকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে রংপুর চিড়িয়াখানা। সকাল থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন। সবুজ, আসলে করোনা ক্রান্তির একটা দীর্ঘ সময় পর গত 1 নভেম্বর থেকে রংপুরের যে বিনোদন উদ্যান এবং চিড়িয়াখানা সেটি খুলে দেওয়া হয়েছে। তারপর থেকেই মানুষ কিন্তু এই যে একটা দীর্ঘদিনের যে বিনোদনের বঞ্চনা মানুষের জীবনে, নাগরিক জীবনে, সেটি থেকে একটু পরিত্রাণের জন্য আমরা কিন্তু দেখেছি যে এখানে মোটামুটি ধরনের বিনোদন পিপাসু অনেক মানুষ কিন্তু এই চিড়িয়াখানাটিতে ভিড় করছে। আমরা জানি যে রাজধানী ঢাকার বাইরে একমাত্র সরকারিভাবে গড়ে ওঠা এই চিড়িয়াখানাটি। এটি 1999 সালে এটি তৈরি করা হয়। তখন থেকে কিন্তু এই অঞ্চলের মানুষের বিনোদনের একমাত্র কেন্দ্র হিসেবে এটি গড়ে ওঠে এবং এটি রংপুর নগরীর একেবারেই ভেতরে মধ্যস্থানে অবস্থিত। এখানে কিন্তু শুধু রংপুর শহরের মানুষ নয়, এই অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য মানুষ এখানে আসলে একটু
একটু বিনোদনের আশায় আসে এখানে। আজ আমরা দেখেছি সকালবেলার একটা শুভ্রতা যখন পর্যন্ত দূর হয়নি, যখন পর্যন্ত রোদ, মিষ্টি রোদ হয়ে ছিল, তখন কিন্তু মানুষ দেখেছি যে তার পরিবারের সদস্যদের নিয়ে এই চিড়িয়াখানায় এসেছে এবং বিভিন্ন প্রাণীর খাঁচাগুলোতে তারা তাদের পরিবারের সদস্যদের, শিশুদের নিয়ে তারা কিন্তু পরিদর্শন করছে এবং একটি উচ্ছলতা, একটা আলাদা রকমের আনন্দ নিয়ে তারা কিন্তু এখানে বিনোদন প্রত্যাশী হয়। এখানে আমরা জানি যে রংপুরের এই চিড়িয়াখানাটাতে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো প্রাণী আসলে খুব একটা নেই, খুব অল্প সংখ্যক প্রাণী এখানে রয়েছে। সম্প্রতি এখানে সংযুক্ত হওয়া, আগে থেকে একটি জলহস্তি ছিল, সম্প্রতি কিন্তু আরেকটি জলহস্তি এখানে আনা হয়েছে। এইভাবে এখানে আমরা দেখছি যে করোনার এই পরিস্থিতিটার পর থেকে কিন্তু মানুষের একটা ভিড়, বিশেষ করে আজ বন্ধের দিন, যার কারণে কিন্তু হয়তো দেখা যাবে যে নামাজের পর, জুমার নামাজের পর এখানে মানুষের ভিড় কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। এই রংপুর চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্রটি এই অঞ্চলের মানুষের আসলে একমাত্র একটি বিনোদন স্পট হিসেবে পরিচিত। এখান থেকে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই চিড়িয়াখানায় আসে পরিবারের সদস্যদের নিয়ে একটু বিনোদনের আশায়। এই পরিস্থিতিতে আসলে সামনে যে আবার করোনার দ্বিতীয় ঢেউ আসছে এখানে, যার কারণে কিন্তু আমরা দেখছি যে মানুষের মধ্যে যে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্বের ব্যাপারটিকে একটু গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে। তো সবুজ, এই ছিল আমার কাছে রংপুর চিড়িয়াখানার সর্বশেষ। করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রংপুর চিড়িয়াখানা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। করোনার কারণে বিপাকে পড়েছে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। রেস্টুরেন্ট সহ অন্যান্য দোকানপাট খোলা থাকলেও আশানুরূপ বিক্রি না হওয়ায় দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও থেমে নেই করোনার মরণ ছোবল। প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন, আর সেই সঙ্গে মৃত্যুবরণ করছেন অনেকেই। তারপরেও লকডাউনের তৃতীয় ধাপে জনসচেতনতা, স্বাস্থ্যবিধি ও সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই খুলে দেওয়া হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুন। দোকানপাট আর রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হলেও স্বাস্থ্য সতর্কতা মেনে প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষ ঘরেই অবস্থান করায় আয় কমে গেছে এসব প্রতিষ্ঠানের। এ অবস্থায় দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। করোনার পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য মন্দ যাইতেছে এবং দোকান ভাড়া, কারেন্ট বিল, একেমার ফিস এবং কর্মচারীর বেতন কিছু উঠাইতে পারতেছি না। বেচা কিনা তো খুবই খারাপ চলতেছে করোনার কারণে। আমাদের ব্যবসা বাণিজ্য নাই, বেচা কিনা নাই, দোকান ভাড়া উঠতেছে না, এবং কি কফিলের আকামার যে সমস্যা, এই আকামার টাকা উঠাতে পারতেছি না। সংকটময় এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রতি বিনামূল্য বিনিয়োগের সুযোগ সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ সরকার ও দূতাবাস যেন এই দুর্দিনে ব্যবসায়ীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই দাবি করছেন তারা। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। আবারও জানিয়ে দিচ্ছে এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। স্বপ্নের পদ্মা সেতুতে বসল 40তম স্প্যান, দৃশ্যমান 6 কিলোমিটার। আগামী সপ্তাহে বাকি স্প্যানটি বসলেই দেখা যাবে পুরো সেতু। এবং করোনা ভ্যাকসিন হতে হবে সবার, জাতিসংঘের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহজলভ্যতা নিশ্চিতে 3 দফা প্রস্তাব। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।